না, অসুবিধা নেই, আমি করবো। আচ্ছা, আমরা ডিসিশন যখন সরকার কোনো সিদ্ধান্ত নিতে যায়, রাষ্ট্র যখন কোনো কাজ করতে যায়, তার সিদ্ধান্তে পৌঁছাতে চায়, তখন সমাধানের জন্য কিছু মূল্যায়ন করে। আমরা যদি এই জায়গাটায় চলে আসি, ইভালুয়েশন অফ সলিউশন, মানে আমরা সমাধানের জন্য যখন ইভালুয়েট করি, মূল্যায়ন করি, তখন তিনটা জিনিস বিবেচনা করে। একটা হচ্ছে টেকনিক্যাল কারেক্টনেস। একটা সমাধান যখন নেওয়া হয় তখন সেটা টেকনিক্যালি কারেক্ট কিনা, এটা হচ্ছে সেই সমাধানটা বেছে নেওয়ার জন্য একটা বিরাট শর্ত, প্রথম শর্ত। দ্বিতীয়ত, এই সিদ্ধান্তের পিছনে রাজনৈতিক সমর্থন থাকবে কিনা, পলিটিক্যাল সাপোর্ট থাকবে কিনা। রাজনৈতিক সাপোর্ট বলতে যে কোনো একটা কাজের সাথে অনেকগুলো স্টেক হোল্ডার জড়িত থাকে। যেমন মনে করেন, এখানে আমরা দেখলাম যে নার্সিং স্টুডেন্টরা আছেন, না? আপনারা নার্সিং স্টুডেন্ট। মনে করেন আজকে সিদ্ধান্ত হলো যে সিলেটে এই জমির পাশে একটা জমিতে একটা নার্সিং কলেজ তৈরি হবে। এখন এই নার্সিং কলেজ তৈরি করার জন্য আগ্রহ কার থাকবে? এই ওয়ার্ডের যে কাউন্সিলর অথবা এই জায়গার যিনি এমপি, তার থাকবে আগ্রহ যে এখানে একটা নার্সিং ইনস্টিটিউট হোক, তাহলে আমার কনস্টিটিউয়েন্সির জন্য ভালো হবে। এবং এখন দেখা যাবে পাশে হয়তো একটা কলেজ আছে, তারা চায় না এই জায়গায় আরেকটা শিক্ষা প্রতিষ্ঠান হোক। অথবা ট্রাফিকের কন্ডিশনের জন্য মেট্রোপলিটন পুলিশ হতে চাইবে না যে এখানে আরেকটা শিক্ষা প্রতিষ্ঠান হোক, তাহলে এই ট্রাফিকটা আমি কন্ট্রোল করতে পারবো না। আমি সিম্পল উদাহরণ দিয়ে আপনাদের ব্রেকডাউনটা দেওয়ার চেষ্টা করছি। মানে একটা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অনেকগুলি ফ্যাক্টর জড়িত থাকে এবং অনেকগুলি পক্ষ জড়িত থাকে। তৃতীয়ত হলো অর্গানাইজেশনাল ইমপ্লিমেন্টেবিলিটি, মানে যে সিদ্ধান্তটা বাস্তবায়ন করবে সেই প্রতিষ্ঠানের, সেই ইনস্টিটিউশনের সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষমতা সক্ষমতা আছে কিনা, এটার উপরে, এই তিনটা পয়েন্টের উপরে টেকনিক্যাল কারেক্টনেস, পলিটিক্যাল সাপোর্টেবিলিটি এবং অর্গানাইজেশনাল ইমপ্লিমেন্টেবিলিটি, এটার উপরে নির্ভর করে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াটা। আচ্ছা, আমরা একটা উদাহরণ হিসাবে নিয়েছি বাংলাদেশে কিডনি পেশেন্টদের জন্য স্বাস্থ্য সুবিধা কম, মানে আমাদের ডায়ালিসিসের সুবিধাটা অপ্রতুল। আমি আপনাদের ঘুম পাড়িয়ে দিচ্ছি না তো, না? এটা ইতিমধ্যে ভুলে বলছেন। আচ্ছা, দেখেন, আমরা যদি প্রথম শর্তটাতে যাই যে সমাধানের একটা মূল্যায়ন, সমাধানের মূল্যায়নের মধ্যে প্রথম হচ্ছে টেকনিক্যাল কারেক্টনেস। গভর্নমেন্ট অফার্স ডায়ালিসিস সার্ভিসেস, সরকার তার বিভিন্ন সরকারি হাসপাতালের মাধ্যমে প্রত্যেকটা জেলাতে কিডনি ডায়ালিসিস সুবিধা করতে পারতে হয়তো, কিন্তু সরকারি হাসপাতালগুলিতে সব জেলায় এই মুহূর্তে ডায়ালিসিস সুবিধা নাই, প্রত্যেকটা জেলায়। তার মানে সরকার যদি সাবসিডাইজ কস্টে ডায়ালিসিস সুবিধা অ্যাভেলেবল করতে চায় সারা দেশের মধ্যে, মানে সরকার ইচ্ছা করলে, যেহেতু তার সারা দেশে তার ইনফ্রাস্ট্রাকচার আছে, কাঠামো আছে, হসপিটাল আছে, সে যদি সাবসিডি দেয় সারা দেশে সেই সুবিধাটা সহজলভ্য করতে পারে। আচ্ছা, ডায়ালিসিসের যে কস্ট এবং ট্রান্সপ্লান্টেশনের যে কস্ট, সেটা তাহলে কমে আসবে যদি সারা দেশে এই সুবিধাটা ছড়িয়ে দেওয়া যায়। আর যারা রোগীরা এখন পাচ্ছে না এই সেবা, বঞ্চিত হচ্ছে এই সেবা থেকে, যদি প্রত্যেকটা জেলায় নিয়ে যাওয়া যায় তাহলে তারা সেই সেবাটা পাবে এবং মৃত্যুর সংখ্যা কমে আসবে। এই যে চার্টটা, এই চার্টটার নাম হচ্ছে ফিশবোন অ্যাপ্রোচ। এখানে যে সমস্যাগুলি আছে সেই সমস্যাগুলি আসলে মানে প্রত্যেকটাই যে মূল সমস্যা তা না, অনেকগুলি আছে সমস্যার সাব সমস্যা।
আমরা যখন কোন একটা সমস্যার সামনে আনি, যদি একটা কাউকে প্রশ্ন করা হয়, সে বলবে এই কারণে এই সমস্যা, এবং মনে হবে যে এটাই মূল বিষয়। কিন্তু এটা দেখলে আপনারা বুঝবেন যে একটা সমস্যা অ্যানালিসিস করতে গেলে কতগুলোই সাথে চলে আসে সাব কজ। যেমন ধরেন আমাদের 64টা জেলার মধ্যে 32টায় কিডনি ফ্যাসিলিটি নাই। মোট দেশের 44% এরিয়া এবং জনসংখ্যার 31% ডায়ালিসিস সুবিধা পায় না। 1700 মেশিন আছে সারা দেশে। যে সময় আমরা পরিসংখ্যানটা নিয়েছিলাম, সেই সময় 17টা মেশিনের মধ্যে 900টাই আছে ঢাকাতে। তার মানে সারা দেশের কি পরিমাণ কমতি এটা বুঝবেন এই জায়গা থেকে। ঢাকার মধ্যেই আছে 50টা সেন্টার। আচ্ছা, তারপরে আসেন মাত্র 1/5 ডায়ালিসিস সেন্টারে পুষ্টিবিদ আছেন, এবং পেশাজীবী ট্রেন প্রফেশনাল নাই বেশিরভাগ সেন্টারে। নেফ্রোলজিস্ট যারা কিডনি বিশেষজ্ঞ, এদের সংখ্যা সারা দেশে অত্যন্ত সীমিত। সারা দেশের মধ্যে ডায়ালিসিস সেন্টার আছে মোটে 166টা, তার মধ্যে 50টাই ঢাকায়। আচ্ছা, তারপরে এই পাশে যদি আমরা ডান পাশে চলে আসি, যে আমাদের সামর্থ্য কতটুকু কম, আমাদের কোনো সচেতনতার কর্মসূচি নাই, কোনো অ্যাওয়ারনেস প্রোগ্রাম নাই। আমাদের সেন্টারগুলি নতুন নতুন জেলা ভিত্তিক সেন্টার করার জন্য এই মুহূর্তে কোনো চলমান কর্মসূচি নাই। আমাদের পুষ্টিবিদদের প্রশিক্ষণ দেওয়ার জন্য কোনো কর্মসূচি নাই। আমাদের কোনো রেনাল রেজিস্ট্রি নাই, মানে কতজন কিডনি রোগী সারা দেশে আছেন সেটার কোনো রেজিস্ট্রি নাই। সরকার জানে না, আমরাও জানি না কতজন আছেন। পপুলেশনের 1/5 দারিদ্র সীমার নিচে। বস্তুত এখন আর সেই সংখ্যাটাও ভ্যালিড না। 18 কোটি মানুষের মধ্যে প্রায় 7 কোটি দারিদ্র সীমার নিচে, এবং দারিদ্র সীমা হিসাব করা হয়, বিশ্বব্যাংক হিসাব করে যে একটা 4 জনের পরিবার যদি তার দৈনিক আয় $3.20 হয়, তার নিচে হলে সে দারিদ্র সীমার নিচে। এইভাবে প্রায় 7 কোটি লোক এখন দারিদ্র সীমার নিচে। প্রত্যেকের জন্য যে ডায়ালিসিস কস্ট হয় সেটা আমাদের প্রত্যেকটা বাসা মানে হাউস হোল্ড ইনকামের থেকে বেশি খরচ হয়ে যায়। আর এনজিওরা যে সার্ভিসগুলি অফার করে সেগুলি তুলনামূলকভাবে খরচ কম। আমাদের বেশিরভাগ জনসংখ্যার জন্য এই খরচটা আমাদের এফোর্ডেবল না। আচ্ছা, এখন আমরা সমাধানে চলে আসি। সমাধানের মধ্যে গভর্নমেন্ট সাবসিডাইজ করতে পারে ডায়ালিসিস কস্ট। একটা হচ্ছে সমস্ত সরকারি হাসপাতালে আমরা সেবা স্থাপন করতে পারি, ডায়ালিসিস মেশিন স্থাপন করতে পারি। আর ব্যক্তিগত হসপিটাল যেগুলি আছে সেখানে সরকার প্রণোদনা দিতে পারে যেন সব বেসরকারি হাসপাতালে ডায়ালিসিস সুবিধা চালু হয়। আমি শেষ করে নিয়ে এসেছি, 5 মিনিটের মধ্যে শেষ করে ফেলবো। এখন এই যে পলিসি সলিউশন গুলি আমরা করলাম, সেই পলিসি সলিউশনের মধ্যে কোনটার মধ্যে দেখেন রাজনৈতিক সমর্থন আছে, স্টেক হোল্ডারদের সাপোর্ট আছে। একটা স্টেক হোল্ডার হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা প্রদানের জন্য সরকারি খাতের মূল এজেন্সি। আবার বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশন যেটা, সেটা একটা প্রাইভেট প্রতিষ্ঠান, কিন্তু সমস্ত কিডনি রোগীদের সমিতি হচ্ছে রেনাল অ্যাসোসিয়েশন। আচ্ছা, ডায়াবেটিক অ্যাসোসিয়েশন, যত ডায়াবেটিক রোগী আছে তাদের সংগঠন হচ্ছে ডায়াবেটিক অ্যাসোসিয়েশন। এদের প্রত্যেকেরই ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি আছে। আবার সংসদ সদস্য যিনি, তার এক ধরনের চাহিদা আছে এই কিডনির রোগ সারানোর ব্যবস্থা নেওয়ার জন্য। অর্থমন্ত্রীর একটা দৃষ্টিভঙ্গি আছে, এনজিওদের একটা দৃষ্টিভঙ্গি আছে। যত ব্যবসা করার জন্য যারা স্বাস্থ্য সেবা দেয়, যতগুলি ক্লিনিক আছে, তাদের এক ধরনের দৃষ্টিভঙ্গি, আবার সরকারি হাসপাতালগুলির এক ধরনের দৃষ্টিভঙ্গি। আচ্ছা, এটা গেল পলিটিক্যাল সাপোর্ট। আরেকটা হচ্ছে যে সংগঠন এই সেবাটা দিবে তার জন্য এটা বাস্তবায়নযোগ্য কিনা। আমরা যদি সেবা দেওয়ার জন্য নির্ধারিত এজেন্সি দেখি, স্বাস্থ্য মন্ত্রণালয়, মন্ত্রিসভা, হেলথ ডিরেক্টরেট,
এদের প্রত্যেকের নিজেদের যেমন মিনিস্ট্রি অফ হেলথ, তার কাজের এক্সপিরিয়েন্স আছে, হসপিটাল বানানোর এক্সপিরিয়েন্স আছে, আবার মন্ত্রিসভার কাছে সম্পদের অপর্যাপ্ততা পর্যাপ্ততা দুটোই তার বিবেচনার বিষয়। এই সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ার মধ্যে আলটিমেটলি বাস্তবায়নটা কি করবে সেটির একটা সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার। আর যে সিদ্ধান্তটা নেওয়া হবে সেটা বেশিরভাগ স্টেক হোল্ডারের সমর্থন পাবে কিনা। যেমন ধরেন, আমার কথা প্রায় শেষের দিকে চলে আসছে, মনে করেন যে সমস্ত ক্লিনিক ব্যবসার জন্য ক্লিনিক স্থাপন করা হয়েছে তার 69% affected 69% of 166 facilities in this country belong to private providers। মানে যতগুলি 166টা যে সেন্টার আছে আমাদের দেশে তার 69% হচ্ছে ফর প্রফিট অর্গানাইজেশন, মানে ব্যবসা করার জন্য এই ক্লিনিকগুলি স্থাপন করা হয়েছে। এখন সরকার যদি সাবসিডাইজ করে নিজের সহায়তা দেয় সেবার জন্য, অথবা সরকারি হাসপাতালের মাধ্যমে কম খরচে দেয়, তাহলে এদের মনে হবে যে আমার হাত থেকে ব্যবসাটা চলে গেল। আবার ডিস্ট্রিক্ট মেডিকেল কলেজগুলি ইতিমধ্যে অন্য সেবা দেয়, তার জন্য এই নতুন সেবাটা যোগ করা তার বর্তমান অবকাঠামোর জন্য একটা অস্বস্তিকর কারণ হতে পারে। আমরা স্লাইড শেষের পরে যে উপসংহারে চলে আসে সেটা হলো যে কোনো সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াটা কমপ্লেক্স। মনে হতে পারে যে আমি একটা দাবি তুললাম, সেই দাবিটা আদায় হয় না কেন। সেই আদায়ের প্রক্রিয়ার মধ্যে সরকার প্রথম বিবেচনা করে, অবশ্যই সরকার মানে একটা ভালো সরকার, শেখ হাসিনা সরকার না, ভালো জনগণের প্রতি দায়িত্ববোধ সম্পন্ন যদি কোনো সরকার হয়, গণতান্ত্রিক সরকার হয়, জনসচেতন সরকার হয়, তাহলে তার তিনটা জিনিস বিবেচনা করতে হবে। একটা হলো একটা সিদ্ধান্তের পিছনে এটা টেকনিক্যালি কারেক্ট কিনা, আরেকটা হচ্ছে এটার পিছনে পলিটিক্যাল সাপোর্ট আছে কিনা, তৃতীয় হচ্ছে আমি যে সংস্থা দিয়ে এটা বাস্তবায়ন করব তার সেই বাস্তবায়নের সক্ষমতা আছে কিনা। এই তিনটা মিলে একটা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া। আপনাদের ক্লাস নেওয়ার আমার কোনো ইচ্ছা নাই, এই যোগ্যতা আমার নাই, কিন্তু আমার মনে হলো আপনারা আগামী দিনে প্রত্যেকে নিজ নিজ ক্ষেত্রে বাংলাদেশের নেতৃত্ব দিবেন। এই সামান্য জিনিস আপনাদের সামনে তুলে ধরলে হয়তো আপনাদের চিন্তাধারার স্বচ্ছতার জন্য এটা সামান্য হলেও সহায়ক হতে পারে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যারকে, অসম্ভব সুন্দর একটি প্রেজেন্টেশন তিনি আমাদের সবার সামনে উপস্থাপন করলেন। আসলে যারা একদম প্রথম থেকে মনোযোগ সহকারে শুনেছেন বা দেখেছেন, আসলে একটা লাইভ প্রবলেমকে কিভাবে এখানে অ্যানালাইসিস করা হয়েছে সেটা আসলে আমরা যদি দেখে থাকি আমরা অনেক কিছু শিখব। তো আমরা এখন অফিসিয়ালি আমাদের পরবর্তী আলোচনা পর্বে চলে যাচ্ছি। আলোচনার পর্বের প্রথমেই একদম শুরুতে আমি স্যারের কাছে জানতে চাই, স্যার আপনি কেমন আছেন, আমরা কেমন আছি এবং আমাদের বাংলাদেশ কেমন আছে? আমি ভালোই ছিলাম, কিন্তু যতবার আপনি স্যার বলছেন তত আমার ভালো থাকার মাত্রাটা কমছে, নিচের দিকে যাচ্ছে। আপনি ভাই বলেন, আর যদি ভাই বলছেন আপনার শুধু মুখটা দিদি বলেন, তাতে কোনো সমস্যা নেই। আমরা তো দীর্ঘদিন ভালো ছিলাম না, এবং এখনো যে খুব ভালো আছে এটাও বলা যাবে না। আমি আমাদের জাতীয় স্বাস্থ্যের কথা বলছি। আমাদের একটা অনিশ্চিত সময় আমরা পার করছি, এবং এমন একটা সময় যে দীর্ঘদিন আমরা সব ফলস স্ট্যাটিস্টিক্সের উপরে নির্ভর করেছি। অর্থনৈতিক উন্নতির কথা শুনেছি, বাস্তবে সেগুলি খুঁজে পাচ্ছি না। বড় বড় প্রকল্পের জন্য মেগা প্রকল্পের কথা শুনেছি, এখন পরবর্তী সময়ে বিশেষজ্ঞরা এসে বলছেন যে অমুক প্রকল্পের দরকারই ছিল না, তমুক প্রকল্প 5 গুণ বেশি দামে করা হয়েছে। এবং যে দেশটা আজকে থেকে 12-14 বছর আগে আমাদের জাতীয় ঋণ আমাদের মোট জিডিপির 1/4 মতো ছিল,
হঠাৎ করে দেখলাম আমরা সেটা বেলুনের মতো বেড়ে গিয়েছে। আমাদের ঋণ অনেক বেড়ে গিয়েছে দেশে, এবং ঋণ পরিশোধের ইন্টেন্সিটি, মানে অল্প সময়ে অনেক বেশি টাকা পরিশোধ করতে হয়, এরকম একটা অস্বস্তিকর পরিবেশে আমরা এসেছি। হঠাৎ করে পরে ডলারের তুলনায় টাকার দাম অনেক, মান অনেক কমে গেল। 5 অগস্ট পরবর্তীতে যদিও এই সিচুয়েশন অনেকখানি সামনে নিয়েছে সরকার, কিন্তু গত 1-1.5 বছরে বাংলাদেশে নতুন কোনো বিনিয়োগ হয় নাই। নতুন 1 বছরে নতুন বিনিয়োগ না হওয়া মানে প্রতি বছর 20 থেকে 22 লাখ লোক 18 বছর বয়স হয়, এরা কাজের বয়সে ঢুকে। তো যদি কোনো একটা বছর বা একটা 2টা বছর এইভাবে যায় যে আমাদের কোনো নতুন বিনিয়োগ নাই, কোনো কর্মসংস্থান নাই, তো 2 বছরে কত লাখ লোক জমবে? প্রায় 40-45 লাখ লোক জমে যাবে, যাদের নতুন কাজের সুযোগ সৃষ্টি হয়নি। সিলেটের ক্ষেত্রে দেখেন আরো ভয়াবহ অবস্থা। সিলেটের নিজস্ব কোনো অর্থনীতি নাই, এখানে কোনো মিল ফ্যাক্টরি নাই। ছেলেরা যারা আপনারা কলেজ ইউনিভার্সিটি পাস করবেন, হয় দেশের বাইরে যাওয়া লাগবে, অথবা বাপ মার টাকা নিয়ে ছোটখাটো কোনো ব্যবসা শুরু করা লাগবে। এখানে জিন্দাবাজারে কোনো দোকানের সেলসম্যান হওয়া ছাড়া আর কোনো জব আমার জানা মতো সিলেটে নাই, অথবা ঢাকা চিটাগং অন্য কোথাও যাওয়া লাগবে একটা জবের জন্য। মেয়েদের অবস্থা তো আরো খারাপ। ছেলেদের তো বাপ মারা যেতে দিবে, আপনাদের বেশিরভাগকে সিলেটের বাইরে যেতেও দিবে না। তো কি করে? অপেক্ষা করা লাগে যে কখন ভালো কোনো সম্বন্ধ আসবে, বিয়ে করে স্বামীর ঘরে চলে যাবে। এটা তো কোনো টেনেবল কোনো সিচুয়েশন হতে পারে না, ভায়াবল কোনো সিচুয়েশন হতে পারে না। একটা দেশ, ছোট্ট একটা দেশ, এখানে জ্যাম প্যাকড একটা দেশ, এতগুলি মানুষ গিজ করে, 18-20 কোটি মানুষ, সেখানে এত বড় একটা জায়গা। এবং সিলেট বাংলাদেশের অন্যান্য জায়গার মতো সিলেট একটা সাধারণ শহর বা সাধারণ জেলা বা সাধারণ বিভাগ না, এটার একটা ইন্টারন্যাশনাল ক্যারেক্টার আছে। বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ নর্থ আমেরিকা থাকে, ইংল্যান্ডে থাকে। আপনি 5টা বাড়ি হাঁটেন, অন্তত 5 বাড়ির মধ্যে 1 বাড়ির লোক পাবেন হয় সরাসরি সেই বাড়ির লোকরাই থাকে, না হলে তাদের কোনো ঘনিষ্ঠ আত্মীয়স্বজন দেশের বাইরে থাকে, ঠিক না? তো এত বড় ইন্টারন্যাশনাল এক্সপোজার যে জেলার বা যে বিভাগের আছে, সেই জায়গার কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নেই। সেখানে লোকরা অপেক্ষা করে বাইরে যাওয়ার জন্য, মেয়েরা অপেক্ষা করে বিয়ে হওয়ার জন্য। এটা কোনো ভায়াবল একটা জনপদের ক্যারেক্টার হতে পারে না। তো এই জন্য আপনার প্রশ্নের উত্তরে বলছি, এই মুহূর্তে ভালো নাই, কিন্তু ভালো থাকার জন্য আমরা নিজেদের কিছু আমাদের চিন্তা ভাবনা আছে। যদি আপনাদের সাহায্য সমর্থন পাই, সেগুলি বাস্তবায়ন করে এই অসহনীয় অবস্থাটার পরিবর্তন আনবো। এটা করতে আমরা কমিটেড, প্রতিশ্রুতিবদ্ধ। অনেক ধন্যবাদ ভাই, খুব সুন্দর করে আমাদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বললেন। ভাই এইরকম আয়োজন এটাই প্রথম না। আমি যেহেতু ভাইয়ের সাথে আরো বিগত 3-4বার এই ধরনের যুবক তরুণদের নিয়ে অনুষ্ঠানগুলো করছি, তো আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ তরুণদেরকে এই রিফর্ম প্রক্রিয়ার সাথে যুক্ত করা। আমি যদি বিশেষভাবে ভাই আজকের অনুষ্ঠানের কথা বলি, যে পলিসি মেকিং এ ইউথদের রোল কিভাবে হবে বা তারা কিভাবে অংশগ্রহণ করতে পারবে, তো আজকে এই অনুষ্ঠানের প্রধান লক্ষ্য কি ছিল, এবং আসলে কি তরুণরা পলিসি মেকিং এ যেসব রাজনৈতিক দলগুলা অংশগ্রহণ করবে, তাদের কোনো ধরনের ইনফ্লুয়েন্স রাখতে পারবে কি? আমার মনে হয় আমি আমার ছোট ভাই বোনদের মধ্যে চলে যাই, ওনারা ওনাদের মতামতটা দিক। ওনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা সেই প্রশ্ন করেন, এবং প্রশ্নের কোনো বার নাই, বিশ্বাস করেন। আপনার কারো যদি মনে হয় যে জিজ্ঞেস করবেন আপনি ভবিষ্যতে ক্ষমতায় গিয়ে চুরিদারি করবেন কিনা, এতেও কোনো সমস্যা নেই। লিমিটলেস, ইউ ক্যান আস্ক এনিথিং ইফ ইউ ওয়ান্ট। বা আমাদের চালচলন বা আমার দলীয় কোনো আচরণ বা আমার পরিকল্পনা, কোনো একটা কিছু সম্পর্কে আপনার যদি মতামত থাকে, সেটা পক্ষে হোক, বিপক্ষে হোক, বিরূপ হোক, ইউ আর ফ্রি টু আস্ক, যা ইচ্ছে জিজ্ঞেস করেন। কিন্তু আমরা চাই আপনাদের নিয়ে আমরা আগাবো, যা করবো আপনাদের সাথে আপনাদের সম্পৃক্ত করে আগাবো। সেই জন্য আপনাদের মতামত, প্রশ্ন, এগুলি হবে আমাদের আগামী দিনের চলার পথ নির্দেশক। আমি চাই আপনি মাইকটা ওনাদের কাছে দেন, ওনাদের কাছ থেকে কথা দিয়ে আসুন। আমরা আমাদের
এই পর্যায়ে আমাদের প্রশ্ন উত্তর পর্বে চলে যাব। আমি অনুরোধ করছি যারা ভলেন্টিয়ার আছেন তারা মাইক্রোফোন নিয়ে স্টুডেন্টদের মাঝখানে চলে যাওয়ার জন্য, এবং যাদের প্রশ্ন আছে তারা দয়া করে হাত তুলবেন এবং আমরা একজন একজন করে প্রশ্ন এবং স্যারের উত্তর জানার চেষ্টা করব। প্রশ্ন এবং কারো যদি কোনো মতামত, কোনো সাজেশন, যে কোনো কিছু থাকলে আপনারা জিজ্ঞাসা করতে পারেন, স্যার উত্তর দেওয়ার চেষ্টা করবেন। যারা প্রশ্ন বা মতামত শেয়ার করতে চান তারা দয়া করে হাত তুলবেন। আমরা একজন একজন করে সবার মতামত তো আমরা নিতে পারবো না, তারপরে আমরা যতজনের সম্ভব নেওয়ার চেষ্টা করব। সবাই একটু হাত তোলার জন্য অনুরোধ করবো। আচ্ছা, মেয়েদের থেকে শুরু করি আমরা। একজন আপু হাত তুলেছেন। আপু, আপনি আপনার, আচ্ছা আপুর কাছে মাইক্রোফোনটা একটু নিয়ে আসেন। আপু, আপনি আপনার নাম, আপনি কোন প্রতিষ্ঠান থেকে এসেছেন বলে আপনার প্রশ্ন মতামত কি করবেন। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ আমাকে বলার সুযোগ করে দেওয়ার জন্য। স্যার প্রথমে বলছিলেন তিনি অনেক নার্ভাস, কারণ উনি পিছনে ব্যাকগ্রাউন্ড দেখে নার্ভাস। তো আমি স্যারকে দেখে নার্ভাস, কারণ এখানে সবার সামনে প্রশ্ন সবার আগে আমি করছি। তো আমি স্বপ্ন আক্তার, এমসি কলেজ, আমি পড়াশোনা করছি এমসি কলেজে, আপনার ডিগ্রি সেকেন্ড ইয়ারে। তো আমার প্রশ্ন হচ্ছে, স্যার যেহেতু বলেছেন সিলেটের মেয়েদের জন্য, যে ওনাদের জন্য অবশ্যই সম্ভব না, জিন্দাবাজারে দেখা যায় সিলেটি মেয়েদের অবশ্যই সম্ভব না কোনো দোকানে জব করা, ঠিক না? তো আমাদের সিলেটের সমাজের শিক্ষিত মেয়েরা জিন্দাবাজার ছাড়া কোথাও জব পাবেন না স্যার বলেছিলেন। তো আমি চাই মেয়েদের জন্য স্যার কি করবেন, সিলেটের মেয়েদের জন্য বিশেষ করে, যে মেয়েদের যারা শিক্ষিত মেয়ে আছে তাদের জন্য কিছু করার কি আছে স্যারের? স্যার যদি করতে পারেন তাহলে সেটা স্যার জানাবেন। ধন্যবাদ আপুকে। এ পর্যায়ে দ্বিতীয় যিনি প্রশ্ন করতে চান বা কোনো মতামত জানাতে চান দয়া করে হাত তুলবেন। সেবার আমরা ছেলেদের মধ্যে থেকে সামনে থেকেই এই ভাইয়ের কাছে মাইক্রোফোনটা দেওয়ার জন্য অনুরোধ করছি। আসলে একটা দেশের সাস্টেইনেবল উন্নয়নে শুধু ছেলেরা না, মেয়েদের অবস্থান বা মেয়েদের অবদান অনেক বেশি। তো এক্ষেত্রে আসলে নীতিগত বা পলিসিগত একটা বিষয় আছে যে মেয়েদের কর্মসংস্থান সৃষ্টিতে, মেয়েদের ইনভলভমেন্ট বাড়াতে পরবর্তী সরকার কি কি ধরনের নীতিগত অবস্থান নিতে পারে বা তারা কি কি ধরনের পলিসি চালু করতে পারে যাতে মেয়েদের ক্ষমতায়ন হয়, পাশাপাশি মেয়েরা। এরপরে আমরা দ্বিতীয় প্রশ্নের জন্য অনুরোধ করছি। ভাই, আপনার নাম, আপনি কোথা থেকে এসেছেন জানিয়ে আপনার প্রশ্নটি করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুল মুগনি, অধ্যয়নরত আছি মুরারিচাঁদ কলেজের দর্শন বিভাগে 24-25 সেশনে। তো আমার মূলত 3টা কোয়েশ্চেন ছিল জনাব খন্দকার মুক্তাদিরের কাছে। তো আমার প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে, আমরা সিলেট শহরের ভেতরে নানা ধরনের সিন্ডিকেট দেখতে পাই। সেখানে যদি আমি উল্লেখযোগ্যভাবে, মানে আমি যদি বলি কয়েকটা কথা নির্দিষ্টভাবে, আমরা শাহিকা এবং রিকাবিবাদের সংক্রান্ত যে ফুডকার্টগুলো দেখতে পাই তাদের সাথে আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি এবং এটা নিশ্চিত সেখানে সিন্ডিকেট আছে এবং এটা জানার পরেও সেটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আমরা ইদানিং নিউজ রিপোর্ট কয়েকটা দেখেছি যে সিলেটের বিভিন্ন আবাসিক হোটেলে পতিতাবৃত্তির অভিযোগে সেই হোটেলগুলো সিলগালা করে দেওয়া হচ্ছে। কিন্তু এমন কিছু হোটেল এবং আবাসিক ভবন রয়েছে, গেস্ট হাউস রয়েছে, যেগুলোর খবর পুলিশের কাছে থাকার পরেও তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না, যেগুলো আগেও ছিল এখনো আছে। এটাকে সিন্ডিকেট বলে আপনার কাছে মনে হয় না? এবং এটার সমাধান কি হতে পারে? আমি আমার দ্বিতীয় প্রশ্নে চলে যাচ্ছি। ও তার আগে আরেকটা জিনিস আমি বলতে চাই, আপনি কিডনি সমস্যার কথা যখন বলছিলেন সেটা নিয়ে আমি একটু রিসার্চ করেছিলাম এবং একটা জিনিস আমি দেখতে পেলাম যে পাবনাট এবং বাংলাদেশ জার্নাল অনলাইনের তথ্য মতে তারা 2,25,206 জন মানুষের সাথে একটা ম্যাটা অ্যানালাইসিস করেছিল। আচ্ছা, একটু ধীরে প্রশ্ন করবেন।
PubMed এবং বাংলাদেশ জার্নাল অনলাইন একটা ম্যাটা অ্যানালাইসিস করেছিল 2,25,206 জন মানুষের সাথে 9টা স্টাডি দিয়ে, এবং সেখান থেকে দেখা গেছে যে ক্রনিক কিডনি ডিজিজ সেটা বাংলাদেশে হচ্ছে 22.48%, যেখানে বায়োমেড সেন্ট্রালের তথ্য মতে গ্লোবালি এটা 8%, 8 থেকে 10%, এবং বাংলাদেশে সেটা প্রায় 2-3 গুণ বেশি। এবং এই সমস্যা এর পেছনে প্রধান সমস্যা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় খাবারের ভেজাল এবং পুয়ার কোয়ালিটি। তো এটার মধ্যে সিন্ডিকেট রয়েছে বলে আমি মনে করি, এবং এটার বিরুদ্ধে আপনারা কি ব্যবস্থা নেবেন। চলে যাচ্ছে আমার দ্বিতীয় প্রশ্ন। আচ্ছা, জি আপনি জনাব মুক্তাদির, আমরা জানি বাংলাদেশে বর্তমানে 2টা রাজনৈতিক দল আগামী জাতীয় নির্বাচনের জন্য শক্তভাবে প্রিপারেশন নিচ্ছে, অংশগ্রহণ করবে এবং সরকার গঠনের চিন্তা ভাবনা করছে। তো তাদের মধ্যে অন্যতম হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি। তো আমরা যখন দেখতে পাই যে বিভিন্ন নির্বাচনী পদে মনোনয়ন দেওয়া হচ্ছে, সেটা চেয়ারম্যান থেকে শুরু করে মেম্বার অথবা বিভিন্ন আসনের এমপি পদপ্রার্থী, সেখানে কিভাবে সিলেকশনটা করা হয় সেই সিলেকশনের ধারাটা এখনো আমাদের কাছে ক্লিয়ার না। গত 5 আগস্টের পরে আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন জেলায় গিয়ে বিভিন্ন ধরনের অ্যানালাইসিস রিসার্চ করেছি। আমি গোপালগঞ্জ জেলায় গিয়েছিলাম, এবং বিভিন্ন মানুষের মুখে এটা শোনা যায় যে বিএনপিতে ফ্ল্যাটারির রাজনীতি হয়, এবং এই বিষয়ে অনেকগুলো অভিযোগ শোনা গেছে। ফ্ল্যাটারির রাজনীতি, ফ্ল্যাটারি, তোষামত। আরেকবার বলবেন প্রশ্নটা। তোষামত। বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই যে পোস্টার লাগানো হয়, পোস্টারের মধ্যে তারেক রহমানের ছবি, খালেদা জিয়ার ছবি, তারপরে শুধুমাত্র তাই না, দলের লিডার বলে লাগানো হয়েছে ভালো কথা, কিন্তু সেখানে তার উপরের পদে দেওয়া আছে তার ছবিও লাগানো হয়। এটা কি আপনার কাছে ফ্ল্যাটারির রাজনীতি বলে মনে হয় না? যদি হয়ে থাকে তাহলে এটার বিরুদ্ধে কেন কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, যেখানে আপনাদের সবচেয়ে শক্ত প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী দেখিয়ে দিচ্ছে যে তারা যখন সিলেকশন করে, তারা ওই পার্টিকুলার এরিয়ার যে সদস্য থাকে তাদের দলে, তারা নির্বাচনের মাধ্যমে একজন প্রার্থীকে মনোনয়ন দিয়ে থাকে, যেখানে বিএনপিতে এটা নিয়ে অনেক সমস্যা আছে বলে আমার মনে হয়। আমি যতটুকু শুনেছি আমার অ্যানালাইসিস থেকে, তারা নির্দিষ্ট এরিয়ায় তাদের যে সদস্য থাকে, সদস্যরা ভোট দেয়, এবং ভোট দেওয়ার পরে একজন প্রার্থীকে তারা মনোনয়ন দিয়ে থাকে। লাস্ট একটি কোয়েশ্চেন। আচ্ছা, ডেইলি স্টারের তথ্য মতে 2001 থেকে 2006 সালে বিএনপি জামাত সরকারের শাসনামলে ঘুষ দুর্নীতিতে নিমজ্জিত প্রায় সব নির্মাণ প্রকল্পই অসম্পূর্ণ ও নিম্নমানের ছিল। তখন বিদ্যুৎ খাতে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ হয়, খুঁটি বসানোর নামে প্রকল্পের অর্থ লুটপাট হয়, অথচ জনগণ ভুগেছিল ভয়াবহ লোডশেডিংয়ে। যদি বিদ্যুৎ এবং অবকাঠামো খাতে সিন্ডিকেটের নিয়ন্ত্রণে ছিল এবং দুর্নীতি ছিল প্রাতিষ্ঠানিক, তাহলে বিএনপি এখন কিভাবে স্বচ্ছ শাসন ও দায়িত্বশীল প্রশাসনের প্রতিশ্রুতি বিশ্বাসযোগ্যভাবে দিতে পারে? ধন্যবাদ। আমার মনে হয় স্যার আমরা কিছু প্রশ্নের উত্তর, জি আমরা এই পর্যায়ে ভাইয়ের কাছ থেকে প্রশ্নগুলোর উত্তর নিয়ে শুনবো, তারপরে আমরা আবার প্রশ্ন পর্বে ফিরে যাব। আচ্ছা, প্রথম প্রশ্নটা ছিল সিলেটের মেয়েদের জন্য আমাদের পরিকল্পনা থেকে, মেয়েদের কর্মসংস্থানের জন্য। মেয়েদের আলাদা বিশেষ কোনো কর্ম এখন আর নাই। পৃথিবীতে মেয়েরা সব কাজ করে। আপনি কঠিন ছিল আগে যুদ্ধ করা, এখন মেয়েরা যুদ্ধ করে। মেয়েরা সেনাবাহিনীতে আছে, এয়ারফোর্সে আছে, নেভিতে আছে, মেয়েরা ইঞ্জিনিয়ার, মেয়েরা ডাক্তার, মেয়েরা প্রধানমন্ত্রী, মেয়েরা রাষ্ট্রপতি। এমন কিছু নাই যেটাতে মেয়েরা নাই, সবকিছুতে আছে। কথা হলো আমাদের কর্মসংস্থান হয় নাই, কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। কিভাবে? সিলেটে একটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারের দুর্বলতা, দ্বিতীয়ত হচ্ছে চিটাগং পোর্ট থেকে ঢাকার যে কমিউনিকেশন আর চিটাগং থেকে সিলেটের কমিউনিকেশন একরকম না। তৃতীয়ত বাংলাদেশে মানে বিশেষ বিশেষ অঞ্চলে শিল্পায়নের জন্য
সরকারি কিছু পলিসি সাপোর্ট আগেও দেওয়া হয়েছে, নীতি সহায়তা, যেটার কারণে একটা সার্টেন জায়গার মধ্যে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট হয়েছে। অথবা বিশেষ কোনো কারণ, যেমন ধরেন দেশের অন্যান্য জায়গায় যখন গ্যাস সংকট দেখা গেল, শিল্প প্রতিষ্ঠানগুলি গ্যাস পায় না, হবিগঞ্জের, আপনারা বাই রোডে যদি ঢাকায় কেউ গিয়ে থাকেন তাহলে হবিগঞ্জের এই এরিয়াটা দেখবেন অনেক বড় বড় কিছু শিল্প কারখানা হয়েছে, টেক্সটাইল বিশেষত, প্রাণের বড় ইন্ডাস্ট্রি, আর অনেকগুলি মিল ফ্যাক্টরি হয়েছে। কেন? কারণ যারা কারখানা করতে চায় সেই বিনিয়োগকারীরা নিজে খুঁজে বের করেছে যে বাংলাদেশে কোন জায়গায় এখন জ্বালানির প্রাপ্যতা আছে, তারা সেখানে গিয়েছে। তার মানে কোনো একটা বিশেষ জায়গায় আপনি যদি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করতে হয়, শিল্পায়ন করতে হয়, তাহলে সেই বিশেষ জায়গায় বিনিয়োগের জন্য বিনিয়োগকারীকে আপনার অন্তত কিছু সময়ের জন্য, কিছু বছরের জন্য এমন কিছু আকর্ষণীয় সুবিধা দিতে হবে যেটা সে অন্যান্য জায়গার তুলনায় এইখানে আগ্রহ বোধ করে বেশি। দ্বিতীয়ত, এটার সাথে যে সন্নিহিত ইনফ্রাস্ট্রাকচার, এটা একটা স্ট্যান্ডার্ড ইনফ্রাস্ট্রাকচার হতে হবে। যেমন এইখানে ফ্যাক্টরিতে পণ্য উৎপাদন করে তার যদি চিটাগং বা মংলা পোর্টে পৌঁছাতে হয় এবং সেটা যদি ঢাকার তুলনায় অনেক বেশি ব্যয়বহুল হয়, তাহলে সে এই বিকল্পের চিন্তা করতে করবে না। তো আমরা এই জিনিসগুলিকে অ্যাড্রেস করেই আমাদের দেশি, বিদেশি এবং প্রবাসী বিনিয়োগ আকৃষ্ট করে ইনশাল্লাহ সিলেটে একটা ইন্ডাস্ট্রিয়াল ম্যানুফ্যাকচারিং হাব করব এবং এইটার হাত ধরে অন্য সার্ভিস ইন্ডাস্ট্রিগুলি, অন্য ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিগুলি ডেভেলপ করবে এবং কর্মসংস্থানের ব্যবস্থা হলে সেটা ছেলে মেয়ে উভয়ের জন্য হবে। দ্বিতীয়ত, আমি আপনার প্রশ্নগুলিতে আসছি, ওনারটা শেষ করে আপনারটা আসছি। পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই এখান থেকে, কারণ হলের দরজাগুলি সব বন্ধ, উত্তর দিয়ে যেতে হবে, চিন্তিত হওয়ার কিছু নেই। আমার এই ছোট ভাই আবার ডায়েরিতে লিখে নিয়ে আসছে এবং সেটা উপরের পকেটে রেখে, মানে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ এবং সেও গুরুত্ব দিয়েছে। তৃতীয়ত, আমাদের দেখেন আধুনিক কৃষি যেটা গ্রিন হাউস টেকনোলজি, আমাদের অন্য যুবকদের মধ্যে অনেকে আছে যাদের যদি আমরা ফান্ড দেই, তহবিল দেই, ট্রেনিং দেই এবং এই গ্রিন হাউস টেকনোলজিতে উদ্বুদ্ধ করি, তাদের মাধ্যমে আমরা অনেকগুলি কৃষি পণ্যের উৎপাদন করতে পারবো এবং সেই পণ্য শুধু এখানে বিক্রয় হবে না, বাংলাদেশের বাইরেও সেটা রপ্তানি হবে। কৃষি মানে শুধু এটা না লাঙ্গল দিয়ে জমি চাষ করা, আধুনিক কৃষি আধুনিক প্রযুক্তির দ্বারাই হয়। এখনকার আধুনিক ফিশিং পর্যন্ত পুকুরে হয় না, ট্যাঙ্কের মধ্যে হয়। তো আমরা আধুনিক প্রযুক্তির জন্য ফান্ড দিব, স্কিল ট্রেনিং দিব এবং সহায়ক পরিবেশ তৈরি করব যাতে এইখানে আমাদের আরেকটা বাড়তি কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়। তৃতীয়ত, সিলেটে এয়ারপোর্ট পার হলে, আপনারা কেউ গিয়েছেন কিনা আমি জানি না, একটা আইটি পার্ক করা হয়েছে। পার্কটা কমপ্লিট হয় নাই, কিন্তু প্রকল্পটা ছিল। আমরা এটার কাজ শেষ করব এবং দেশীয় প্রতিষ্ঠান, বাইরের প্রতিষ্ঠানগুলিও চেষ্টা করব এখানে নিয়ে আসার জন্য এবং বাংলাদেশের যেগুলি খ্যাতনামা প্রতিষ্ঠান তাদেরকে পলিসি সাপোর্ট দিয়ে এই জায়গার প্রতি আকৃষ্ট করব। আচ্ছা, আমরা যদি আমাদের তরুণ প্রজন্মকে আইটি ট্রেনিং দেই, সফটওয়্যার ডেভেলপমেন্ট, কোডিং, এবং আমাদের নতুন প্রজন্ম তাদের জন্য যদি আমরা এআই শিক্ষার দ্বারটা উন্মুক্ত করি, আমাদের যে কতগুলি, যেমন শ্বাস, যেমন ঢাকা ইউনিভার্সিটি, এরকমের অন্তত বিশেষায়িত কতগুলি হসপিটালে যদি আমরা এই ফ্যাকাল্টিগুলি ওপেন করি, আগামী দিনের আমাদের চ্যালেঞ্জ হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স, যেগুলি এইটার মধ্যেও সাবসেকশন চলে আসে। আজকের দিনে আমেরিকায় এআই এর উপরে জিডিপির 40% ইনভেস্ট হয়, জিডিপির 40% ইনভেস্ট হয় শুধু এআই রিলেটেড ইনভেস্টমেন্ট, এবং যতগুলি বড় বড় বিলিয়নিয়ার প্রতিষ্ঠান আছে প্রত্যেকের বিলিয়ন বিলিয়ন ডলারের ইনভেস্টমেন্ট আছে শুধু এআই রিসার্চের উপরে। যে ওইটা আরেকটা কথা। তো আমরা আমাদের তরুণ সম্প্রদায়কে আইটি মুখী করবো, আইটি ট্রেনিং দেবো, সহায়ক পরিবেশ তৈরি করবো। এই সম্মিলিত কাজগুলির মাধ্যমেই
আমরা ছেলে মেয়ে উভয়ের জন্য কাজের সুযোগ তৈরি করব। আমি বলছি না যে আপনারা আমাদেরকে সমর্থন করলে পরের দিনই সহায়ক পরিবেশ তৈরি হবে, বাট ইনশাল্লাহ 2-3 বছরের মধ্যে এটার যুগান্তকারী পরিবর্তন ইনশাল্লাহ আপনারা দেখবেন। এবং আমাদের টার্গেট হচ্ছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের টার্গেট হচ্ছে যে প্রথম 5 বছরে আমরা 2 কোটি কর্মসংস্থান তৈরি করবো, 2 কোটি। আমার এই ভাইয়ের কথা চলে আসছে। আপনার নাম মোহাম্মদ আবু গনি না? আব্দুল মুগনি। আব্দুল মুগনি, ওকে। প্রথম হলো মুগনি, আমি সিন্ডিকেটের বিষয়টা আমি ঠিক ক্লিয়ারলি আসলে বুঝিও নাই। মানে আপনার প্রশ্নটা ছিল এরকম যে যে এলাকার কথা বললেন সেখানে বা অন্য কিছু হোটেলে প্রস্টিটিউশন হয় কিন্তু পুলিশ জেনেও সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেয় না, তো ব্যবস্থা নেয় না, সেটা তো একটা বড় প্রশাসনিক ব্যর্থতা। আমরা এই মুহূর্তে কোনো প্রশাসনের দায়িত্ব নাই, সরকারের নাই। আপনার এই কথাগুলি আমি এসএমপির কমিশনারের সাথে, ডিআইজি, এসপি ওনাদের সাথে শেয়ার করতে পারবো, কিন্তু আমার তাদেরকে অর্ডার দেওয়ার ক্ষমতা নাই, আনলেস আই এম এ মেম্বার অফ, মানে সরকার পরিচালনা যে করে সেই টিমের একজন না হলে তাদেরকে নির্দেশ দেওয়ার ক্ষমতা আমার নাই। কিন্তু আপনার এই ইনফরমেশন আমি নিশ্চিত তাদের সাথে শেয়ার করবো। এখন এটা যদি চলে, মানে শহরের এত প্রাইম জায়গাগুলিতে যদি এরকম অবস্থা হয়, তাহলে তো সেটা একটা বিরাট প্রশাসনিক ব্যর্থতা। আর কিডনির যে স্লাইডগুলি আমি দেখিয়েছি, এটা কিডনির বিষয় আমাদের জন্য না। একটা পলিসি সিদ্ধান্ত নিতে গেলে যারা সিদ্ধান্তটা নেয় তাদের কতগুলি জিনিস ফেস করা লাগে, সেই উদাহরণটা দেওয়ার জন্য এটা এসেছে। কিডনির আলোচনাটা আজকের মূল উদ্দেশ্য ছিল না। তবে আপনি যেটা বলছেন খাবারের ভেজাল, এটা তো বাংলাদেশের একটা স্বীকৃত বাস্তবতা, প্রত্যেকটা জিনিসের মধ্যে ভেজাল। এবং মানে আমরা অসুস্থ হয়ে চিকিৎসা করাই, কিন্তু অসুস্থতা তো আমরা ডেকে আনছি। আমরা যেভাবে খাদ্যের ভেজাল, পরিবেশ নষ্ট করছি, মানে এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, সেটা তো সাউন্ড পলিউশন, অসুখ বিসুখ তো আমরা দাওয়াত দিয়ে নিয়ে আসছি, নিয়ে এসে বলছি যে আমরা অসুস্থ, আমাদের এই সমস্যা ওই সমস্যা, হসপিটালের সেবা নাই, স্বাস্থ্য সেবা অপ্রতুল। কিন্তু তার আগে আমরা যদি রোগ প্রতিরোধে সেই পরিমাণ খরচ করতাম, সচেতন হতাম, খাবারের পলিউশন গুলি রোধ করতে পারতাম, তাহলে স্বাস্থ্য সেবার বিষয়টা পরে এর আগেই একটা স্বাস্থ্যবান জাতিতে আমরা পরিণত করতে পারতাম। আচ্ছা, বিএনপির আরেকটা জিনিস বলি, আপনি এটা খেয়াল করেছেন, আরো 2টা জিনিস সিলেটে মহামারীর মতো আছে। একটা হলো অনলাইন গেমিং। আপনাদের বয়সী অনেক ছেলে এই অনলাইন গেমিং এ আসক্ত। এবং আরেকটা শ্রেণী শ্রমজীবী, সেই সব শ্রমজীবী যারা দিন আনে দিন খায়, সেই দিনের ইনকামের টাকাটা নষ্ট করে দিয়ে বাড়িতে যাওয়ার আগে তীর খেলে। তীর খেলার নাম শুনেছেন? শুনেন নাই? খালি ভোটটা দিয়ে চললেই হবে, খোঁজ খবর রাখা লাগবে না, এখানেই তো থাকেন। এই আমরা বলি না যেটা পূর্ণভূমি, 360 এর ভূমি, তো পূর্ণভূমি কিভাবে হয় শহরের ভিতরে যদি এরকম অনাচার চলে। এবং এটা এই কারণেই সম্ভব হয়েছে যে গত 15-16 বছর আমাদের কোনো রাজনৈতিক অভিভাবক ছিল না। যদি থাকতো তাহলে পাবলিক প্রেসারে এগুলো রোধ করার চেষ্টা করতো। তো আমাদের এটাও আমাদের একটা কমিটমেন্ট, যদি আমরা রাষ্ট্র পরিচালনার সুযোগ পাই আপনাদের সমর্থনে, তাহলে এই সিলেটে শুধু এমপ্লয়মেন্ট জেনারেটের জন্য আমরা কাজ করব না, এই অনলাইন গ্যামলিং এবং ড্রাগ সিলেট থেকে চিরতরে উচ্ছেদ করবো ইনশাআল্লাহ। আচ্ছা, তোষামোদের রাজনীতিতে আসে। আপনি যেটা বলেছেন এটা অস্বীকার করবো কিভাবে? অস্বীকার করার তো উপায় নাই, এটা তো বাস্তবতা। হঠাৎ চলতে চলতে কোন ব্যানারে যখন দেখি এক ব্যানারের মধ্যে 14 জনের ছবি, একজনের সৌজন্যে তার ভাই আবার 4 জন, সেই ভাইয়ের আবার বড় 2 ভাই, মানে আহামরি অবস্থা।
এগুলি হয় কখন জানেন? যখন রাজনৈতিক পরিবেশ থেকে রাজনীতি নাই হয়ে যায়, তখন এই জাতীয় ফানি জিনিস ঘটে। একটা সুস্থ স্বাভাবিক দেশে একটা ব্যানারে এক দলের 14 জনের ছবি থাকতে পারে? এটা কোনো স্বাভাবিক কথা? গত রোজারিদের সময়, রোজারিদের 4-5 দিন আগে আমি এই এসএমপি একটা ইফতারের আয়োজন করেছিল, মানে সিলেট মেট্রোপলিটন পুলিশ। ইফতারে আমার পাশে বসা জেলা জজ আর তারপরের দিন এডিশনাল জজ, দুইজন আমার ইফতারের পাশে বসে। এনাদের সাথে আমার কোনো পরিচয় নেই। তো ওইখানে পরিচয় হলো, একজন বললেন, আপনাকে তো আমরা প্রত্যেক দিন দেখি। উনি হয়তো ভালো মনেই বলেছেন, কিন্তু আমার কথাটা মোটেও ভালো লাগে না। মানে ওই যে ব্যানারে পোস্টারে দেখি, এর মনে হয়। তো আমি বের হয়ে আসার সময় দেখলাম যে আসলে অনেকগুলি ওই যে আপনার বিলবোর্ড লাগানো থাকে না, ঈদের শুভেচ্ছা, মানে যার নাম প্রচারের উদ্দেশ্য সে তো তার নাম দিয়ে একটা বিলবোর্ড লাগায়, আর তারপরে তার যে ভাইকে মনে হয় নেতা, ওই ভাইয়ের একটা ছবি দেয়। ওই ভাইয়ের ছবি বরং ছোট থাকে, তার ছবিটাই বড় থাকে, এই কোনো বিলবোর্ড। আর উপরে তো আমাদের জাতীয় নেতৃবৃন্দের ছবি। এর 2 দিন যায় নাই, দেখি সারা সিলেট শহর প্রায় অন্ধকার। মানে বাসা থেকে বের হলে মানে শত শত বিলবোর্ড, সেখানে শত শত ছবি। এটা কেলেঙ্কারি অবস্থা। তো আমি ওই দিন ফেসবুকে অনুরোধ জানিয়ে অনেকের উপরে চাপ প্রয়োগ করে অন্তত আমার বিলবোর্ডগুলি অপসারণের ব্যবস্থা করেছি। এবং আপনাদের কাছে স্বীকার করতে লজ্জা নাই যে আমার নামে এতগুলি বিলবোর্ড লাগানো হয়েছিল, যে বিলবোর্ড অপসারণের পরে দেখলাম সিলেট শহর পরিষ্কার হয়ে গিয়েছে। কি ভয়াবহ অবস্থা। যাই হোক, এইগুলি থেকে বের হতে হলে আপনারা শুধু এই সামনে বসে প্রশ্ন করলে হবে না, এই প্রক্রিয়ার সাথে নিজেদের জড়াতে হবে। যখন আপনাদের মতো শিক্ষিত রুচিবোধ সম্পন্ন লোকরা রাজনীতিটা নিজের হাতে নেবেন, পাবলিক কনসাসনেস তৈরি করবেন, পাবলিক প্রেশার তৈরি করবেন, তখন এই জাতীয় তোষামতের রাজনীতির অস্তিত্ব থাকবে না। রাজনীতি তার স্বাভাবিক ধারায় পরিচালিত হবে। তাহলে দায়িত্ব কিন্তু শুধু আমাদের না, সমপরিমাণ আপনাদেরও। এটা মনে রাখবেন, থাকবে মনে। মুগনি সাহেব আপনার মনে থাকবে। তৃতীয়ত হচ্ছে পাওয়ার সেক্টরের করাপশনের কথা বলছে। আপনার ইনফরমেশনটাতে একটু ঘাটতি আছে, সেটা আমি ঠিক করে দিই। বিএনপির সময়ে মূল অভিযোগটা হলো যে তখনকার সময়ে বিদ্যুৎ খাতের সম্প্রসারণ হয় নাই। মানে তখন যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হতো সেই তুলনায় বিদ্যুৎ উৎপাদন বাড়ে নাই। তো বিদ্যুৎ উৎপাদন বাড়ে নাই মানে নতুন নতুন বিদ্যুৎ প্রকল্প হয় নাই। বিদ্যুৎ প্রকল্প হয় নাই যেহেতু সেখানে দুর্নীতির তো প্রশ্ন আসে না, প্রকল্পই হয় নাই। এটা ওই সময়টাতে মানে 2001 থেকে 2006-এ বিদ্যুৎ খাত চাহিদা অনুসারে বা পরবর্তী সময়ের অনুমিত চাহিদা বিবেচনায় নিয়ে সেইভাবে আনুপাতিক হারে সম্প্রসারণ করতে না পারাটা অবশ্যই তৎকালীন বিএনপি সরকারের একটা বড় কমতির দিক ছিল, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু দুর্নীতিটা ঠিক না, যে প্রকল্প হই নাই সেটাতে দুর্নীতি হবে কি? আমরা পরের প্রশ্নগুলিতে যাই। হ্যাঁ, ধন্যবাদ স্যারকে। আমরা আবার কিছু প্রশ্ন নিব যারা উপস্থিত আছেন তাদের মধ্যে থেকে। আমি হাত তোলার জন্য অনুরোধ করছি। জি ভাই, আপনার প্রশ্ন, আপনার নাম, আপনি কোথা থেকে এসেছেন জানিয়ে আপনার প্রশ্নটি করবেন। Good afternoon, everybody. My name is Shahar Chaudhry. I'm class of 19. একটু জি এবার বলুন। Good afternoon, everybody. I'm from United Kingdom, Newcastle. My name is Shahar Chaudhry. একটু জোরে বলতে হবে, একটু মাইক্রোফোনটা মুখ থেকে একটু সামান্য একটু সামনে নিয়ে কথা বলুন। জি এবার, Good afternoon, everybody. জি এবার শুনতে হচ্ছে। My name is Shahar Chaudhry. I'm from United Kingdom, London. I'd like to ask a question today.
Good afternoon. Okay, this is right. I came from United Kingdom, London, to ask a question today. My name is Shahar Chowdhury. So the question I'd like to ask is, there will be any improvement to the infrastructure, services and facilities within Sylhet Airport? Because when we come here frequently, the luggages and the items get damaged, which is quite not good, as you can say. So if that can be improved, it'd be a good improvement for Bangladesh and the foreigners who visit here. Thank you very much. আচ্ছা, আপনি কি বাংলা বললে বুঝবেন না আপনার ইংরেজিতে বলতে হবে? It's true. It's an admitted fact that Sylhet Airport doesn't have the required infrastructure to provide facility to your satisfaction or to everyone's satisfaction. The terminal is so small, even the runway is so small, and the only international flights that are being operated from Sylhet Airport are associated with only demand, not other large airlines are invited to this airport. So, what we have in mind, our plan is to expand the runway and the terminal as well, build up the infrastructure so that we can cater all the passengers that will be increased over time in next few years. And we'll try to convert this airport into a regional communication hub. If you see the proximity of the northeastern region, the Seven Sisters Indian states, and the distance of Nepal and Bhutan from Bangladesh. So Sylhet Airport and the geographical location of Sylhet has all the potential to be a regional communication hub. So our aim would be to build that infrastructure and to cater you and all other international passengers and convert it to a communication, regional communication hub. Thank you very much. স্যার, আমরা আমাদের এবারে প্রশ্ন নিব। মেয়েদের মধ্যে থেকে কেউ যদি কোনো প্রশ্ন করতে চান তাদেরকে একটু মাইক্রোফোনটা দিবেন। আসসালামু আলাইকুম, আমি সৈয়দা তানভীর ইসলাম, এমসি কলেজ থেকে আসছি। আমি বিএ ফাইনাল ইয়ার করছি। তো আমি কয়েকটি দাবি উপস্থাপন করবো আপনার কাছে, যেহেতু আপনারা যখন রাষ্ট্র পরিচালনায় আসবেন, আশা করি আমাদের দাবিগুলা পূরণ করবেন। আমি যেহেতু এমসি কলেজে হয়ে আসছি, তাহলে আমি এমসি কলেজের কয়েকটি দাবি বলছি। আমাদের কলেজেরই ইন্টারের সায়েন্স আর্টস নেই এবং অনার্সেরই সায়েন্স নেই, যেটার জন্য আমরা অনেক শিক্ষার্থীরা যারা সায়েন্সে আছে বা আর্টসে আছে কিংবা অনার্সে ভর্তি হতে চাচ্ছে সায়েন্সে থেকে, কিন্তু ভর্তি হতে পারছে না। দ্বিতীয়ত হচ্ছে, আমি যেহেতু ডিগ্রি ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে আছি, আমি যতটুকু মনে করি আমাদের এমসি কলেজ না, আমাদের সারা বাংলাদেশেই আমরা ডিগ্রি অবহেলিত। আমাদের ডিগ্রিতে কোনো ডিপার্টমেন্ট নেই, আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টে গিয়ে ক্লাস করা লাগে। তো আপনারা যদি রাষ্ট্রীয় পরিচালনায় আশা রাখি আমাদের ডিগ্রি শিক্ষার্থীদের দিকে একটু তাকাবেন। আমি শেষের বিষয়টা বুঝতে পারিনি। তো এই যে ডিগ্রি শিক্ষার্থীদের জন্য আমাদের ডিগ্রি ক্লাবের কয়েকটা সাবজেক্ট আছে, মানে বিভিন্ন ডিপার্টমেন্টে একটা সাবজেক্ট নির্দিষ্ট থাকে, কিন্তু ডিগ্রির অনেকগুলো সাবজেক্ট নিয়ে পড়তে হয়। তো দেখা যায় কি, আমরা যখন বিভিন্ন সাবজেক্ট নিয়ে পড়ি, তো আমার বিভিন্ন ডিপার্টমেন্টে যাওয়া লাগে, আমাদের নির্দিষ্ট কোনো ডিপার্টমেন্ট নেই। তো আশা রাখি আমাদের ডিগ্রির জন্য একটা নির্দিষ্ট ডিপার্টমেন্ট হবে। আর হচ্ছে আমাদের এমসি কলেজে বাসের খুব সংকট, মানে মাত্র 2টা বাস, তাও 2টা বাস আমাদের সুবিধা মতো আমরা কাজে আসে না। যেমন এক্সাম্পল হিসেবে যদি আমি বলতে যাই, তাহলে দেখা যাবে আমরা যখন পরীক্ষায় যাই, আমাদের সেন্টার যেখানে পড়ে আমাদেরকে দিয়ে আসা হয়, কিন্তু নিয়ে আসা হয় না। তো সেই জন্য আমাদের যদি বাসের ব্যবস্থা করা হয় তাহলে খুব খুশি হতো। এবং এছাড়াও আমি যদি সিলেটের বাসিন্দা হিসেবে বলতে চাই, তাহলে আমাদের সিলেটে কিন্তু হাসপাতালের দিক দিয়ে আমরা নানানভাবে ভুক্তভোগী। দেখা যাচ্ছে আমরা একজন ডাক্তারের কাছে যাচ্ছি, আমাদের অনেকগুলো টেস্ট দিয়ে বসে থাকে।
আমরা বিভিন্ন বেসরকারি হাসপাতালে যাচ্ছি, মানে আমাদেরকে ঠিকমতো সুবিধা দেওয়া হয় না বা আমাদেরকে ইয়ে করা হয় না। তারপরে যদি বলি সরকারি হাসপাতালে, ওইখানে যদি সুস্থ কোনো রোগী, সুস্থ মানুষ যায় অসুস্থ হয়ে চলে আসে, তো সেই দিকে যদি একটু নজর রাখেন তাহলে খুব খুশি হব। ধন্যবাদ। আমরা পিছন থেকে কিছু প্রশ্ন নিতে চাই। পিছন থেকে যদি কেউ প্রশ্ন করতে চান, জি আপনি প্রশ্ন করুন। আপনি যত এমসি কলেজের, আমার বোনকে বলছি, আপনি যত মিডিয়া অ্যাটেনশন পেয়েছেন ততটুকু আমার থেকেই দেন। আসসালামু আলাইকুম। আজকে যেহেতু এখানে সব তরুণরা মিলিত হয়েছি, প্রশ্ন হচ্ছে মুফতি ভাই, আপনি যদি সংসদ সদস্য নির্বাচিত হন তাহলে তরুণদের জন্য আপনার কি বিশেষ পরিকল্পনা থাকবে? যেমন বিদেশে আমরা দেখতে পারি পার্ট টাইম জব বা ইন্টার্নশিপের সুযোগ সুবিধা থাকে। আপনি একটু আগে মেনশন করছেন যে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট হবে, কিন্তু ডেভেলপমেন্ট হলে তো এজ অলওয়েজ যারা ফুল টাইম জব শিকার তারাই জব পাচ্ছে, কিন্তু আমরা যারা স্টুডেন্ট তারা তো পার্ট টাইম জব বা ইন্টার্নশিপের সুযোগ সুবিধা পাচ্ছি না। তারপর আপনি বললেন যে তরুণরা গ্যাম্বলিং এ আসক্ত হচ্ছে। আমি মনে করি এটার একটা মেইন কারণ হচ্ছে কারণ টাকা, মানে মানি ওদের কাছে নাই, তাই তারা গ্যাম্বলিং করছে। আমি মনে করি যদি পার্ট টাইম জব বা ইন্টার্নশিপের সুযোগ থাকে তাহলে ওরা হয়তো আরো ভালো করে ডেভেলপ হতে পারবে। এই বিষয়ে আপনার দলের এবং আপনার থ্যাংক ইউ। ধন্যবাদ। এই দুইটা প্রশ্নের উত্তর দিয়ে দিই। একটা হলো এমসি কলেজ, মানে এমসি কলেজটা এমন যে এটা সিলেটের নামের সাথে জড়িয়ে গিয়েছে। সিলেটের সাথে এমসি কলেজ ইনসেপারেবল, অত্যন্ত ঐতিহ্যবাহী একটা প্রতিষ্ঠান। তো এমসি কলেজের মাত্র 2টা বাস আছে, এটা শুনে মন খারাপ করার মতো একটা ব্যাপার। আশা করি কোনো দায়িত্বশীল মানে সরকারের কাছে এইটা তো খুবই সামান্য একটা বিষয়। আপনাদের জন্য অন্তত পর্যাপ্ত না হলেও যথেষ্ট সংখ্যক বাসের ব্যবস্থা করে দেয়া, আমার মনে হয় এটা কোনো বড় ব্যাপার হবে না। এটা হয়ে যাবে ইনশাল্লাহ, যদি আমরা আর ডিগ্রি মানে আপনি পাস কোর্সের কথা বলছেন না? আচ্ছা, তো আপনার কলেজের বিষয়ে বাইরে থেকে এরকম সিদ্ধান্ত গ্রহণকারী একটা মন্তব্য আমার জন্য করাটা ঠিক হবে কিনা আমি জানি না। অন্তত আপনাদের ব্যবস্থাপনার দায়িত্বে যারা আছেন, আপনার কলেজের প্রিন্সিপাল, ফ্যাকাল্টি, তাদের সাথে কথা বলে যদি তারা চান এই বিষয়ে সরকারের কোনো সাহায্য বা কোনো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা, আমরা এগিয়ে আসবো। আমরা তাদের সাথে কথা বলতে এগিয়ে আসবো। আচ্ছা, আরেকটা কি বলছিলেন? হসপিটাল। আচ্ছা, হসপিটালের পরিসংখ্যাটা বলি আপনাদের। ওসমানী মেডিকেলের বেড আছে প্রায় 900-র মতো। রোগী থাকে কত জানেন? 3000। আপনি যদি কোনো 3000 মানে একজন বিছানায় 3 জন মাটিতে। আপনি যদি অন্যদিকে তাকিয়ে হাঁটেন নির্ঘাত কোনো রোগীর গায়ে পড়া দিয়ে দিবেন। এখন ওসমানী 900 আর শামসুদ্দিন মেডিকেল 250। এটি হচ্ছে আমাদের সরকারি হাসপাতালের ধারণ ক্ষমতা সিলেটে। আর এর বাইরে প্রাইভেট মেডিকেল তো অনেক আছে। রাগিব রাবিয়াতে 800 বেড আছে, আরো অনেকগুলি নর্থ ইস্ট আছে, অনেকগুলিতে অনেক বেড আছে। তো আমাদের যে জনসংখ্যা আর আমাদের স্বাস্থ্য সেবাটা একটা খুবই হতাশাজনক অবস্থায় এসেছে। আমরা যদি আশপাশের দেশের সাথে মিলাই, বাংলাদেশের মানুষের পকেট থেকে স্বাস্থ্য খাতে টাকা যায় গড়পড়তা সব থেকে বেশি, প্রায় 75%। অন্যান্য দেশে তুলনামূলকভাবে অন্য দেশের সরকারগুলি খরচের পরিমাণ বেশি, কেউ 60%, কেউ 50%, ইত্যাদি ইত্যাদি। তো এটা সমাধান হচ্ছে, এক হলো কিছু বিশেষায়িত হাসপাতাল তৈরি করা, ওসমানীর আওতা সম্প্রসারণ করা, শামসুদ্দিন মেডিকেলের সাইজ বাড়ানো, আমাদের কমিউনিটি ক্লিনিকগুলি সার্বক্ষণিক চিকিৎসা সেবা দেওয়ার ব্যবস্থা করা, সার্বক্ষণিক ডাক্তার রাখার ব্যবস্থা করা, এবং তার থেকে ইম্পর্টেন্ট প্রতিরোধমূলক ব্যবস্থায় বেশি বেশি করে ইনভেস্টমেন্ট এবং সচেতনতা তৈরি করা। আপনি যদি আমার আগের যে ছোট ভাই মুগনি হয়ে গেল, উনি যেটা বললো যে খাদ্যে ভেজালের কারণে
যত লোক যত ধরনের লিভার ডিজিজ, ক্যান্সার ইত্যাদি দ্বারা আক্রান্ত হয়, যদি খাদ্যের ভেজাল আমরা রোধ করতে পারি বা পারতাম, তাহলে তার পরিমাণ অনেকখানি কমে আসতো। তার মানে আলটিমেট হসপিটালের প্রেশার ততদিনে কমে আসতো। তো এইভাবে বিভিন্নমুখী অ্যাপ্রোচের মাধ্যমে এই দেশটার হেলথ স্বাস্থ্যসেবা একটা আন্তর্জাতিক মানে নিয়ে আসতে হবে, এবং এটা নিয়ে আমাদের অগ্রাধিকার আছে, আমাদের চিন্তা ভাবনা আছে। আমাদের নেতা, যাকে আমরা চিন্তা করি যে আগামী দিনে দেশের নেতৃত্ব দিবেন প্রধানমন্ত্রী হিসাবে, তারেক রহমান সাহেব, তিনি চান স্বাস্থ্য এবং শিক্ষা এই দুই খাতে জিডিপির 5% করে ব্যয় করতে। এখন আমাদের বাজেটে স্বাস্থ্যের পিছনে খরচ হয় ধরেন জিডিপির 1.5%। ওনার ইচ্ছা পর্যায়ক্রমিক ভাবে সেই ব্যয় 5% তুলে নিয়ে আসছে। তার মানে এখনকার তুলনায় প্রায় 3 গুণ বেশি ইনভেস্ট করতে স্বাস্থ্য খাতে। আচ্ছা, আর আমার আরেক ভাই এখানে প্রশ্ন করেছিলেন যে পার্ট টাইম জবের কি হবে। আপনারা যারা লেখাপড়া করেন তাদের জন্য পার্ট টাইম জব দরকার, তাই না? পার্ট টাইম জব ভিত্তিক কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হয় না, কিন্তু যেটা হয়, আপনি যদি যারা স্টুডেন্ট, যারা আপনি বাইরে গেলে দেখবেন অনেকে রেস্টুরেন্টে কাজ করে, একটা পার্ট টাইম কাজ করে, অনেকে মিল ফ্যাক্টরিতে কাজ করে, পার্ট টাইম কাজ করে, অনেকে সার্ভিস ইন্ডাস্ট্রিতে কাজ করে, পার্ট টাইম কাজ করে। এটা অর্থনীতির একটা স্বাভাবিক নিয়ম। যখন কাজের সংখ্যা বেড়ে যায়, তখন যারা কাজ দিবে, এমপ্লয়ার যারা, তারা বিভিন্নভাবে তার অ্যাভেলেবল রিসোর্সগুলিকে অ্যাডজাস্ট করে। সুতরাং এটার জন্য আলাদা বিশেষ কোনো প্ল্যানের দরকার নাই। এটা অর্থনীতির স্বাভাবিক গতিধারাই প্রচুর পার্ট টাইম জব তৈরি হবে, যদি আমরা অর্থনীতিকে স্বাভাবিক ধারায় এগিয়ে নিয়ে যেতে পারি, ইনভেস্টমেন্ট স্বাভাবিক ধারায় এগিয়ে নিয়ে যেতে পারি। ধন্যবাদ স্যারকে। যতগুলো প্রশ্ন আসছে সবগুলো ঘুরে ফিরে একটা দিকে খুব বেশি করে ইঙ্গিত দেয়, যে দুর্নীতির বিষয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ অন্যান্য যে সকল রাজনৈতিক দলগুলো রয়েছে, সবাই বিভিন্ন সময় বলেন যে তারা তাদের সরকার গঠিত হলে দুর্নীতি রোধে তারা কাজ করবেন। কিন্তু বিগত সময়ে দেখা গিয়েছে যে প্রশাসন থেকে শুরু করে সকল ক্ষেত্রে করাপ্টেড মানুষদের একদম ভরে গিয়েছে। তো সেক্ষেত্রে আপনি একটি করাপ্টেড প্রশাসনকে দিয়ে কিভাবে আপনি ট্রান্সপারেন্ট কাজ করাতে পারবেন বলে আশা করেন? আরেকটা বিষয়, যে আমাদের বর্তমানে মানুষের নৈতিক মূল্যবোধের যে অবক্ষয় হয়েছে, এটাকে কিভাবে ফিরিয়ে আনা যায়? আপনাদের কোনো নীতি বা কোনো পদক্ষেপ থাকবে কিনা মানুষের নৈতিক মূল্যবোধ বৃদ্ধিতে? নৈতিক মূল্যবোধ তো ওষুধ দিয়ে বানানো যায় না, না? নৈতিক মূল্যবোধ একটা হচ্ছে, এটা একটা সাংস্কৃতিক পরিবর্তন, আইনি বাধ্যবাধকতার সৃষ্টি। এটা হচ্ছে একটা কম্বিনেশন অফ অ্যাপ্রোচ, কোনো ওয়ান অ্যাপ্রোচ না। আপনি অনেক মানুষ দুর্নীতিতে জড়ায় না, কারণ দুর্নীতিটা তার কাছে দুর্নীতি, খারাপ নীতি, অনৈতিক কাজ, সে দুর্নীতিতে জড়াবে না। তার পরিবার বা পরিবারের সদস্যরা সেটা অনুমোদন দিবে না, অ্যালাউ করবে না। কম খাবে, কিন্তু মানে হক হালালটাই খাবে। এটা হচ্ছে একটা নৈতিকতা, পারিবারিক অনেক পরিবারের সেটা রিকোয়ারমেন্ট। অনেকে দুর্নীতি করে না নৈতিক কারণে না, কনসিকুয়েন্সের ভয়ে, যে যদি আমি দুর্নীতি করি তাহলে আমার আইনি যে কনসিকুয়েন্স আসে, ফলাফল আসে, জেলে যাওয়া লাগবে, শাস্তি পাওয়া লাগবে। এখন মুশকিল হচ্ছে আমাদের দেশে দুর্নীতিটা ফ্লেয়ার আপ করেছে বা প্রসার হয়েছে বিভিন্ন কারণে। একটা হলো আমরা জবাবদিহিতাটা দেশ থেকে অবলুপ্ত করে দিয়েছি, নির্বাচনী ব্যবস্থা থেকে বের হয়ে এসেছি। এখন যারা সরকার গঠন করে ক্ষমতায় যায়, তাদের ভোটারের কাছে আসার প্রয়োজন পড়ে নাই দীর্ঘদিন। এটা ছিল অবনতির একটা কারণ। এর আগে যে দুর্নীতি ছিল না তা না, তার আগেও ছিল। এখন দুর্নীতি দূর করার জন্য সব থেকে জরুরি প্রয়োজন যেটা, সেটা হচ্ছে জবাবদিহিতার সংস্কৃতি তৈরি করা, অ্যাকাউন্টেবিলিটি, আইনি বিধিবিধান। দুর্নীতি নাই পৃথিবীতে, এরকম কোনো দেশ নেই। আপনি একেবারে উন্নত দেশ যেগুলি, আমেরিকা বলেন, ইংল্যান্ড বলেন, জাপান বলেন, এমন কোনো দেশ নাই যেখানে দুর্নীতি নাই। কিন্তু দুর্নীতি করলে সে
সেটার সাজা ভোগা লাগে, এই নিশ্চয়তা থাকার কারণে সেখানে পরিমিত মাত্রায় দুর্নীতি হয়। তো আমরা এখন যেভাবে পলিটিক্যাল অ্যাকাউন্টেবিলিটির দিকে যাচ্ছি, একটা হলো আগামী প্রত্যেকটা জাতীয় নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে, কোনো রাজনৈতিক দলের অধীনে হবে না এখন থেকে। তার মানে কোনো রাজনৈতিক দল ইচ্ছা করলো ক্ষমতা চিরস্থায়ী করে ফেললো, এটা ভবিষ্যতে কোনোদিনও সম্ভব হবে না। এটা হবে জবাবদিহির একটা প্রাথমিক পথ। দ্বিতীয়ত, বিচার বিভাগ সম্পূর্ণ পৃথক হয়ে যাচ্ছে। এইভাবে আমরা যদি প্রশাসনের মধ্যে যেরকম লেজের ভিত্তি ছিল, রাজনৈতিক দলগুলির বাস হিসাবে প্রশাসন দাঁড়িয়েছিল, পুলিশ বাহিনী দাঁড়িয়েছিল, এখন আমরা যেভাবে আগাচ্ছি এবং যে সমস্ত সংস্কারের ফলে আগামী দিনে সংস্কারের যে বিধানগুলি আমরা মেনে নিয়েছি সমস্ত রাজনৈতিক দল, আগামী দিনে এইগুলির বাস্তবায়নের ফলে বাংলাদেশে আপনি নিকট অতীতে যা দেখেছেন ঠিক তার পুনরাবৃত্তি ঘটার সম্ভাবনা নাই, এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি। এখন সময় হলো আমাদের বহু জনগোষ্ঠীকে রাজনৈতিকভাবে সচেতন করা, পাবলিক প্রেশার ক্রিয়েট করা, অ্যাকাউন্টেবিলিটিটা সাস্টেনেবল করা এবং ধীরে ধীরে এই চর্চার মাধ্যমে একটা মানদণ্ডে পৌঁছানো। এটা একদিনে হবে না, কিন্তু ওভার টাইম এটা অ্যাচিভ করা সম্ভব। আমার মনে হয় আজকে এখন ইতিমধ্যে 4:30 বাজে, আপনারা অনেকেই হয়তো লাঞ্চ করেন নাই, কারণ এসছেন দুপুরবেলা। আরে মুখ ঢুকা তো একটা রিস্কি ব্যাপার। তো এই সময়ে আপনাদের কষ্ট দিয়ে আমি আপনাদের বিরক্তির কারণ হব না, আজকে তো মোটেই হব না, কারণ 3 মাস পরে ইলেকশন। আজকে বিরক্ত হলে 90 দিনের মধ্যে এটা সহজে যাবে না। আমরা এই দেশটা এবং সিলেট এটা গুণগত পরিবর্তন করতে চাই। কিভাবে? একটা হলো রাজনৈতিক দলগুলি যেভাবে ক্ষমতাটা চিরস্থায়ীভাবে দখল করে এটাকে তাদের জমিদারি সম্পত্তি বানিয়ে ফেলেছিল, আগামী দিনে প্রত্যেকটা নির্বাচন, জাতীয় নির্বাচন রাজনৈতিক দলের কর্তৃত্বের বাইরে রেখে আমরা ভোটারের স্বাধীনতাটা নিশ্চিত করব। এটা সব রাজনৈতিক দল একমত হয়েছে এবং আইনি বিধানের মাধ্যমে, মানে কেয়ারটেকার গভর্নমেন্টের মাধ্যমে আগামী প্রত্যেকটা জাতীয় নির্বাচন। দ্বিতীয়ত, সংসদীয় যে গণতান্ত্রিক ব্যবস্থা, এটার মধ্যে কিছু মৌলিক পরিবর্তন আসছে বাংলাদেশের ক্ষেত্রে। আগে স্পিকার, ডেপুটি স্পিকার দুইজনই হতো সরকারি দল, এখন স্পিকার হবে সরকারি দল, ডেপুটি স্পিকার হবে বিরোধী দল। এবং প্রত্যেকটা মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটি যেগুলি সরকারের কাছ থেকে জবাবদিহিতা আদায় করে, তাদের গুরুত্বপূর্ণ কমিটিগুলি সভাপতি হবে এখন বিরোধী রাজনৈতিক দলের সদস্য। পুলিশ নির্বাচন কমিশন এবং সাংবিধানিক যেগুলি কমিশন, সেগুলির নিয়োগ, এটা এমন একটা ব্যবস্থায় আছে যেখানে সরকারি দলের কোনো নিরঙ্কুশ ক্ষমতা থাকবে না, সরকার এবং বিরোধী দল মিলেই সেই নিয়োগগুলি করবে। এইভাবে ধীরে ধীরে আমরা এমন একটা রাজনৈতিক কালচারের মধ্যে ঢোকার জন্য চেষ্টা করছি, যাতে কোনো এক দল দেশের উপরে অবাধ ক্ষমতার দখল নিয়ে নিল, এই ব্যবস্থাটার পুনরাবৃত্তি যেন না হয়। আমার বিশ্বাস এটা নিশ্চিত করার জন্য যে কতগুলি প্রিকশন, সেফটি মেকানিজম, এটার জন্য আমরা ইতিমধ্যে সব রাজনৈতিক দল একমত হয়েছি এবং আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় গেলে আমরা আইনি কাঠামোর মধ্যে এই ব্যবস্থাগুলি স্থায়ী করবো ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, নির্বাচন নির্ধারিত সময় না হওয়ার কারণে রাজনৈতিক নেতাদের কোনো জবাবদিহিতা ছিল না। আমি আপনাদের ছোট্ট একটা উদাহরণ দিই। 2018 সনে আমি এখানে বিএনপির প্রার্থী ছিলাম সিলেটে। আমি আপনাদের খিদার টেস্টটা নিব না, 2 মিনিটে শেষ করি। দেখেন হাসির মধ্যে একটা কষ্টের হাসি আছে, খিদার। তো 2018 সনে আমি বিএনপির প্রার্থী ছিলাম। আমার বিপক্ষে যিনি ছিলেন আওয়ামী লীগের মোমেন সাহেব, ইনি পরবর্তীতে হলেন তাদের পররাষ্ট্রমন্ত্রী। আপনাদের মনে আছে কিনা যায় না, মনে থাকার কথা না, কিন্তু আপনাদের বাবা মাদের মনে আছে, আপনাদের বড় ভাই বোনদের নিশ্চিত মনে আছে। 2018 ভোট হয়ে গিয়েছে আগের রাতে, তো পরের দিন তার কোনো বিষয় নাই, ফলাফল তো আগের রাতে। এই ভদ্রলোক
নির্বাচনের পরের দিন সকালে আমার বাসায় এসে হাজির। কেন? কারণ ওনার দরকার হলো আমার সাথে একটা ভিডিও ক্লিপ, যেটা পেপারে যাবে এবং উনি বলবেন যে আমরা নির্বাচনের মাধ্যমে আমি নির্বাচনের ফলাফল হাইজেক হয়েছে, এইটাতে যত আমি কষ্ট পাই নাই, ইনার এত নিষ্ঠুর আচরণে আমি তার থেকে বেশি কষ্ট পেয়েছি। কেন জানেন? কারণ ইনার নামের সাথে একটা ডক্টরেট লাগানো, ডক্টর মোমেন। এতটুক লেখাপড়া করার পরে একটা মানুষ আগের রাত্রে ভোট ডাকাতির নেতৃত্ব দিয়ে সে জানে যে আমি এখানকার 5.5 লাখ ভোটারের আমানত হাইজেক করেছি। এর পরের দিন নিজে এসেছেন উনি আমার সাথে ছবি তুলে পেপারে দেওয়ার জন্য, যাতে উনি ওনার নির্বাচনের একটা স্বীকৃতি নিয়ে যেতে পারেন। মানে আমি যদি আপনার বাসায় ডাকাতি করে সব জিনিসপত্র লুট করে আবার পরের দিন এসে আপনার সাথে এক বেলা খাওয়ার জন্য বায়না ধরি, কি দাঁড়াবে? আপনার কি মনে হবে? যে দিন দুনিয়ার মধ্যে তো আর কিছু নাই। তো তার এই নিষ্ঠুরতা আমাকে তার থেকে বেশি কষ্ট দিয়েছে, যে একটা লোক কত অস্বাভাবিক হলে, কত সেডিস্টিক হলে এরকম একটা নিষ্ঠুর আচরণ করতে পারে। তো আমরা চাই জবাবদিহিতাটা ফিরে আসুক। আমাদের মধ্যে যে সমস্ত অমানবিক পাশবিকতা আছে এগুলি থেকে বের হয়ে আমরা যেন মানবিক বোধ সম্পন্ন মানুষে পরিণত হতে পারি, সেই জন্যই আমাদের পরবর্তী প্রচেষ্টা। আর 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 বাংলাদেশের যে প্রাতিষ্ঠানিক কাঠামো, আমি আপনাদের কাছে বেশি সময় নিব না। বিচার বিভাগ বলেন, দুর্নীতি দমন কমিশন বলেন, অন্য যেগুলি প্রাতিষ্ঠানিক ভিত্তি যেগুলির উপর একটা দেশ চালায়, তার প্রত্যেকটি আমরা শক্তিশালী করার জন্য চেষ্টা করব। আর সাধারণ মানুষের মধ্যে যে একটা হতাশা, বিনিয়োগ নাই, মিল ফ্যাক্টরি নাই, চাকরি বাকরি নাই, কাজের সুযোগ নাই, আমরা একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে যখন আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবো, আমাদের কিন্তু কর্মসংস্থান সৃষ্টি এবং জীবনমানের উন্নয়নের জন্য যথাযথ কাজগুলি করা ছাড়া এটার কোনো বিকল্প নাই। কারণ কোনোদিন বাংলাদেশে আর কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে না। আমি যদি পারফর্ম করতে না পারি, আপনার সেই স্বাধীনতা থাকবে, আমার কন্ট্রাক্টর আপনি রিনিউ করবেন না, অন্য কারোর সাথে কন্ট্রাক্ট করবেন, অন্য কাউকে সরকার পরিচালনার দায়িত্ব থাকবে। এই ক্ষমতা বাংলাদেশের মানুষের কাছে চিরজীবন থাকবে এবং এটার জন্য রাজনৈতিক দল হিসাবে আমরা মোস্ট কমিটেড যে এই ক্ষমতা বাংলাদেশের মানুষের কাছ থেকে কখনো কেউ নিয়ে যেতে পারবে না ইনশাআল্লাহ। সুতরাং এই জবাবদিহিতার সংস্কৃতি, মানুষের প্রতি দায়বোধ, দেশের প্রতি দায়বোধ থেকে ইনশাআল্লাহ জনকল্যাণকর, অর্থনীতির পক্ষে সহায়ক, অর্থনৈতিক উন্নতির পক্ষে সহায়ক, সামাজিক পজিটিভ ট্রান্সফরমেশনের জন্য সহায়ক, এই কাজগুলি আগামী দিনে হবে এবং দেশের উন্নয়ন হবে। আপনাদের সবাইকে নিয়েই এই বাংলাদেশ এবং একটা ভাইব্রেন্ট বায়োসিলেট আমরা করতে চাই। এই যে সিলেটে দেখেন একটা খেলার জায়গা নাই, আছে কোনো ওয়ার্ডের সামনে একটা খেলার মাঠ নাই। আমি আপনাদেরকে বলছি, আমার মানে ওয়ান অফ মাই টপ প্রায়োরিটিজ উড বি অন্তত 5টা-6টা ওয়ার্ড মিলে আমি একটা কাভার্ড স্পোর্টস ফ্যাসিলিটি তৈরি করতে চাই, যেখানে মিনি ফুটবল, ভলিবল, বাস্কেটবলের কোর্ট থাকে এবং আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে সিম্পল এক্সারসাইজের ইনস্ট্রুমেন্ট দিয়ে আমরা একটা ছোট্ট এক্সারসাইজের জায়গা তৈরি করবো প্রত্যেকটা ওয়ার্ডে। এবং এই ফেসিলিটিগুলি রক্ষণাবেক্ষণের জন্য আমরা স্থানীয় ক্লাবগুলিকে দায়িত্ব দিব, যাতে ওনারা ইনস্ট্রুমেন্ট দেখে রাখেন এবং এটা রক্ষণাবেক্ষণ করেন। আমরা শুধু এমপ্লয়মেন্ট না, আমরা বেঁচে থাকার যে একটা স্যাটিসফ্যাকশন, যুবক বয়সের যে একটা চাহিদা, স্পোর্টস, হেলদি এন্টারটেইনমেন্ট, এই সমস্ত ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে বেঁচে থাকার সার্থকতা তৈরি করতে চাই, তৃপ্তি তৈরি করতে চাই, যেন আমার প্রতিদিনটার মধ্যে একটা সন্তুষ্টি থাকে। আমার একার পক্ষে সম্ভব না, কিন্তু আপনি, আমি, আমরা সবাই মিলে ইনশাল্লাহ এটা অ্যাচিভ করেই ছাড়বো। থ্যাংক ইউ।